স্টুডেন্টস, আমরা তোমাদের ক্লাস 11 এর পলিটিক্যাল পড়াচ্ছি গণতন্ত্র একনায়কতন্ত্র। আজকে একনায়কতন্ত্র, এটা পার্ট 2 আর কি, ডিক্টেটরশিপ। সংজ্ঞা: একনায়কতন্ত্র গণতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা। নিউম্যান এর মতে রাষ্ট্রের মধ্যে একজন বা কয়েকজন ব্যক্তি যখন দেশের যাবতীয় শাসন ক্ষমতা করায়ত্ত করে অপ্রতিহতভাবে তা প্রয়োগ করতে সক্ষম থাকেন, তখন সেই শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলে অভিহিত করা হয়। অস্টিন রেনি একনায়কতন্ত্রকে বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন যেখানে শাসন সংক্রান্ত চূড়ান্ত ক্ষমতা একজন বা একটি ক্ষুদ্র প্রবর গোষ্ঠী হাতে কেন্দ্রীভূত থাকে। সাধারণত বিশেষ কোনো ব্যক্তি বা সমন্বয়ক জনগণের নামে অধিকাংশ ক্ষেত্রে বলপূর্বক ক্ষমতা অধিকার করেন, কিন্তু কার্যক্ষেত্রে তাদের শাসন জনগণের কল্যাণে পরিচালিত না হয়ে বিশেষ একটি শ্রেণী বা ক্লাসের স্বার্থে পরিচালিত হয়। একনায়ক যে শ্রেণীর স্বার্থ রক্ষা করেন, স্বাভাবিকভাবেই তিনি সেই শ্রেণীর প্রত্যক্ষ সহযোগিতা, সাহায্য, সমর্থন লাভ করেন। তাছাড়া একনায়কতন্ত্র যেহেতু জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত নয়, সেহেতু সমস্ত বিরোধী মতামতকে বল প্রয়োগে তারা দমন করত। একনায়কতন্ত্রী শাসক দ্বিধাবোধ করেন না। একনায়কতন্ত্রের কথা বললেই প্রথমে হিটলারের কথা সবার মনে আসে। হিটলার সেই নাৎসি ক্যাম্প, সেখানে কিভাবে জনগণকে অত্যাচারিত করা যায়, এইটা মাথায় চলে আসে। একনায়কতন্ত্র বললেই সেটা দেখো। প্রকারভেদ: একনায়কতন্ত্র সাধারণত 3 প্রকার হতে পারে। এক হচ্ছে দলগত একনায়কতন্ত্র, 2 হচ্ছে সামরিক একনায়কতন্ত্র, 3 হচ্ছে ব্যক্তিগত একনায়কতন্ত্র। দলগত একনায়কতন্ত্র: একটি দলের হাতে যখন রাষ্ট্র ক্ষমতা সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত থাকে এবং সেই দল ছাড়া ওই দেশে অন্য কোনো দলের অস্তিত্ব থাকে না, তখন তাকে দলগত একনায়কতন্ত্র বলা হয়। বস্তুত ক্ষমতা দখলের পর সংশ্লিষ্ট দলটি নিজেদের একচ্ছত্র রাজনৈতিক আধিপত্য ও কর্তৃত্ব বজায় রাখার জন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদের ভীতি প্রদর্শন, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার, বিচারের নামে প্রহসন, সীমাহীন দমন, প্রেরণ, এমনকি গুপ্ত হত্যা প্রভৃতির আশ্রয় গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না, যেটা হিটলার করেছিল। ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নেতা বা নেত্রী নির্দেশে দলীয় নেতা বা কর্মীরা এইসব কার্য সম্পাদন করে। এইভাবে দলগত একনায়কতন্ত্র কার্যক্ষেত্রে ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্রে পর্যবেসিত হয় বলে অনেকে মনে করেন। এই উদাহরণ হিসেবে বলা যায় হিটলার ও মুসোলিনি যথাক্রমে নাৎসি ও ফাসিস্ট দলের একনায়কতন্ত্রের ছত্রছায়ায় কার্যত ব্যক্তিগত একনায়কতন্ত্র চালিয়েছিলেন। এবার দেখো সামরিক একনায়কতন্ত্র। যদি কোনো সমন্বয়ক সামরিক বাহিনীর সমর্থন ও সহযোগিতায় সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কোনো দেশের রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, তখন তাকে সামরিক একনায়কতন্ত্র বলা হয়। অবশ্যই এরূপ ক্ষেত্রে সামরিক বাহিনী কিছুটা পরিমাণ হলেও অসামরিক ব্যক্তিবর্গের উপর নির্ভর করা ছাড়া ওই সমন্বয়কের পক্ষে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। উদাহরণ হিসেবে পাকিস্তানের সেনানায়ক আইয়ুব খান, মিশরের কর্নেল নাসের, ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো প্রমুখ কর্তৃক সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করা যেতে পারে। এর সঙ্গে মন্তব্যটিতে অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট নামক পুস্তকে এই মন্তব্য করেছেন যে 1945 সালের পরবর্তী সময়ে মধ্য ও দক্ষিণ আমেরিকায়, মধ্যপ্রাচ্যে, আফ্রিকার নতুন রাষ্ট্রগুলিতে, এশিয়া ও ইউরোপের বহু দেশে সামরিক বাহিনীর সফল ও অসফল প্রত্যক্ষ হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। এইসব ঘটনা থেকে এরূপ ধারণা সৃষ্টি হয়েছে সামরিক বাহিনী কর্তৃক রাজনৈতিক নিয়ন্ত্রণ ক্ষমতা দখল কিংবা একটি অসামরিক সরকারের পরিবর্তে একটি অসামরিক সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার ঘটনা আধুনিক রাজনৈতিক ব্যবস্থা একটি রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার দেখো 3, ব্যক্তিগত একনায়কতন্ত্র। যখন একজন ব্যক্তি বা নেতার হাতে দেশের যাবতীয় ক্ষমতা চূড়ান্তভাবে কেন্দ্রীভূত থাকে, তখন তাকে ব্যক্তিগত একনায়কতন্ত্র বলে। এরূপ একনায়কতন্ত্রে সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তির কথাই শেষ কথা বলে বিবেচিত হয়। সাধারণত সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল করে এরূপ একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এইভাবে ক্ষমতা দখল করতে হলে সামরিক বাহিনী দেশের প্রবল শ্রেণীর সমর্থন ও সাহায্য বিশেষভাবে প্রয়োজন আর কি। অবশ্য অনেক সময় আইন অনুমোদিত পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা অধিকার করে একনায়ক সম্পূর্ণ স্বৈরাচারী শাসন প্রবর্তন করতে পারেন। রোমে জুলিয়াস সিজারের কিংবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর আফ্রিকা মহাদেশের ঘানায় নক্রুমার শাসন ব্যবস্থা হল ব্যক্তিগত একনায়কতন্ত্রের প্রকৃষ্ট উদাহরণ। একইভাবে জার্মানিতে হিটলার ও ইতালিতে মুসোলিনি আইন অনুমোদিত পদ্ধতি ক্ষমতা লাভ করার পর স্বৈরাচারী ব্যক্তিগত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। প্রথমে কিন্তু আইন অনুযায়ী ক্ষমতায় আসে, তারপরে ব্যক্তিগত একনায়কতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে। বৈশিষ্ট্য দেখো, একনায়কত্বের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে এবং বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে এক নায়কের সর্বব্যাপী প্রাধান্য। একনায়কত্বের স্লোগান হলো এক জাতি, এক রাষ্ট্র এবং এক নায়ক। ঠিক আছে, এই স্লোগানের ফলে ইহুদিদের কিভাবে জ্বালিয়েছে হিটলার। হ্যাঁ, আমাদের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন পালিয়ে গিয়ে আমেরিকা আশ্রয় নিতে বাধ্য হয়েছিল জার্মানি থেকে। এখানে একজন মাত্র শাসকের প্রাধান্য সর্বদাই বিদ্যমান থেকে অবশ্য তার শাসনের পেছনে থাকে একটি বিশেষ দল বা শ্রেণী কিংবা সামরিক শক্তির সক্রিয় সমর্থন। রাষ্ট্রের সর্বব্যাপী কর্তৃত্ব একনায়কতন্ত্র ব্যক্তির স্বাধীন সত্তাকে স্বীকার করা হয় না, তার পরিবর্তে রাষ্ট্রের সর্বব্যাপী কর্তৃত্বের কথা বলা হয়। একনায়কতন্ত্রে প্রচার করা হয় যে জন্ম থেকে ব্যক্তি রাষ্ট্রের যুব কাষ্টে বলিপ্রদত্ত। মুসোলিনি বলতেন রাষ্ট্রের মধ্যেই সবকিছু, রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা রাষ্ট্রের বাইরে কিছু হতে পারে না।
এবার দেখো 3, প্রহসনমূলক নির্বাচন। সংবিধান বিরোধী উপায়ে একনায়ক ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার পর নিজ ক্ষমতার অধিষ্ঠানকে আইন সিদ্ধ করার জন্য বন্দুকের নলের সাহায্যে প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেন। 4, বিরোধী সমালোচনার কণ্ঠস্বর। একনায়কতন্ত্রে এক নায়কের দল ছাড়া অন্য সব দলের অস্তিত্ব বিলুপ্ত হয়। সমস্ত বিরোধী সমালোচনার কণ্ঠ রোধ করার জন্য একনায়ক প্রয়োজনীয় সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করেন। দেশদ্রোহিতা কিংবা সমাজদ্রোহিতার অভিযোগে বিচারের নামে প্রহসন করে বিরোধী নেতৃবৃন্দকে কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড দেওয়া হয়। অনেক সময় গুপ্ত হত্যার মাধ্যমে বিরোধী নেতাদের নিশ্চিহ্ন করে দিয়ে তাদের নিজের অত্যাচারী শাসনকে নিরঙ্কুশ করার ব্যবস্থা করেন। মানে যেভাবে পারি মেরে কেটে যেভাবে পারি, এটা হচ্ছে তার মূল কথা। এবার দেখো 5, সুনিপুণ গুপ্তচর ব্যবস্থা প্রবর্তন। একনায়কদের নিজের শাসন ব্যবস্থা স্থায়ী করার জন্য একনায়ক সুনিপুণ গুপ্তচর ব্যবস্থা প্রবর্তন করেন। জনগণ কিংবা নিজ দলের নেতৃবৃন্দ একনায়কের বিরোধিতা করছে কিনা, তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে কিনা সে সম্পর্কে সংবাদ সংগ্রহ সরবরাহ করাই হলো গুপ্তচরদের প্রধান কাজ। এ প্রসঙ্গে মুসোলিনির কালো কুর্তা, ব্ল্যাক শার্ট বাহিনী এবং হিটলারের বিখ্যাত গেস্টাপো বাহিনীর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার দেখো অস্বাভাবিক গোপনীয়তা রাখা। একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থার সর্বাপেক্ষা বা সর্বক্ষেত্রে বিশেষত রাষ্ট্র পরিচালনার সামরিক অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ, সাংস্কৃতিক আদান প্রদান প্রভৃতি বিষয়ে যথেষ্ট গোপনীয়তা রক্ষা করা হয়। 7, মিথ্যা প্রচার। মিথ্যা প্রচার একনায়কতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। নিজের অত্যাচারী শাসনকে সুন্দর ও জনকল্যাণ বলে প্রচার করে একনায়কের জনগণকে বিভ্রান্ত করেন। অনেক সময় বিরোধী দল বা নেতার ভাবমূর্তি নষ্ট করে গণসমর্থন লাভের জন্য মিথ্যা প্রচারের আশ্রয় নেওয়া হয়। রাইখস্টাগে জার্মানি আইনসভা রাইখস্টাগ অগ্নিসংযোগ করার পর কমিউনিস্টদের উপর মিথ্যা দোষারোপ করে হিটলার কমিউনিস্ট নিধনে আত্মনিয়োগ করলো। মিথ্যা প্রচারে বিভ্রান্ত জার্মানরা তার প্রতি প্রতিবাদ করেনি। হ্যাঁ, রাইখস্টাগ কি করেছিল? হিটলার দেখছে যে কমিউনিস্টরা যদি ক্ষমতা দখল করে তা কমিউনিস্টদের প্রতিহত করতে হবে, তাহলে কি করলো? রাইখস্টাগে নিজেই অগ্নিসংযোগ করে দিল। সেইটা জনগণকে কি বুঝালো? জনগণকে বুঝালো যে এটা কমিউনিস্টদের কাজ। অর্থাৎ কমিউনিস্টদের উপরে প্রচন্ড অত্যাচার শুরু করলো হিটলার, কমিউনিস্টদের একদম শেষ করে দিল। আর একটা কি জিনিস জানো? মিথ্যা প্রচার। মিথ্যা প্রচার যদি বারবার করতে থাকে, একজনের নামে মিথ্যা কথা বারবার বলতে বলতে মানুষ একসময় এই মিথ্যাটাকে সত্যি বলে মেনে নেয়। অর্থাৎ মিথ্যা কথা বারবার যদি প্রচারিত হয়, ওই মিথ্যাটাকেই একসময় মানুষ সত্য বলে ধরে নেয়, এবং সেটাই জার্মানির ক্ষেত্রে হয়েছিল। এবার দেখো যুদ্ধ রাজনীতি অনুসরণ। একনায়কতন্ত্রের যুদ্ধ রাজনীতির সমর্থন। একনায়কতন্ত্রের তাত্ত্বিক নিটসকে প্রচার করেছিলেন যে শান্তির পথ দুর্বলের পথ, পৃথিবীতে বাঁচার অধিকার কেবল শক্তিমানেরই আছে। মুসোলিনি বলতেন আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন, সাম্রাজ্যবাদ হলো জীবনের শাশ্বত এবং অপরিবর্তনীয় নিয়ম। স্ত্রীর কাছে যেমন মাতৃত্ব যেমন কাম্য, পুরুষদের কাছেও যুদ্ধ তেমনি কাম্য। এই প্রশ্নটা তোমাদের খুব আসে। স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন কাম্য, পুরুষদের কাছে যুদ্ধ তেমনি কাম্য। এটা কে বলেছিলেন? মুসোলিনি। 9 কথা, ব্যক্তি স্বাধীনতা চরম বিরোধী। একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতা চরম বিরোধী। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতার কোন স্থান একনায়কতন্ত্রে নেই। ব্যক্তির দেহ মনের উপর সম্পূর্ণ সামরিকীকরণ চলে। 10 নম্বর, কঠোরতা অবলম্বন। একনায়কতন্ত্রে সরকারি পরিকল্পনা নীতি সমূহকে কার্যকর করার জন্য অত্যন্ত কঠোরতা অবলম্বন করা হয়, ফলে অতি সহজে সরকার ঈপ্সিত লক্ষ্যে উপনীত হতে পারে। উপসংহার থাকে, একনায়কতন্ত্রের উপনীত বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে গণতন্ত্র সমাজতন্ত্রের চরম বিরোধী একটি শাসন ব্যবস্থা হলো একনায়কতন্ত্র। তাছাড়া আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও প্রগতি বিরোধী বলে একনায়কতন্ত্র মানব সভ্যতার চরম শত্রু হিসেবে বিবেচিত হয়। গুণাগুণ দেখো, যতই যা হোক না কিছু গুণাগুণ অবশ্যই থাকে। একনায়কতন্ত্রে সমর্থকদাতাদের সমর্থিত শাসন ব্যবস্থার উৎকর্ষ প্রমাণ করে নানা প্রকার যুক্তি অবতারণ করেন। যেমন একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থায় প্রকৃতিগতভাবে সুদক্ষ হয়, কারণ সুযোগ্য নায়কের একক নির্দেশে এই শাসন ব্যবস্থা পরিচিত হয়। নায়ক সুযোগ্য এবং সুদক্ষ হওয়ার জন্য দেশের ভিন্নমুখী জটিল সমস্যার সময় দ্রুত সমাধান সম্ভব। ওয়েমার শাসনতন্ত্র দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা জার্মান জাতির নানাবিধ সমস্যার সমাধানে ব্যর্থ হলে হিটলার ক্ষমতা লাভ করে সেসব দুরূহ সমস্যার সমাধান করেছিলেন। দেখো ওয়েমার শাসনতন্ত্র সেই যে ভাষায় সন্ধি মেনে নিতে বাধ্য হয়, সেই জন্য তারা সেই যে জার্মানিকে ব্যাপক যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের যে মূল্য চুকাতে হচ্ছিল, তার জন্য তারা কি করছিল? জার্মানি আমেরিকার কাছে ঋণ নিয়েছিল। ওয়েমার শাসন একদম ঋণ নিয়ে একদম জর্জরিত হয়েছিল, এবং এর ফলে ওদের দেশের অর্থনৈতিক অবস্থা এমন খারাপ হয়ে যায় যে রুটির দাম হু করে বাড়তে থাকে, খাদ্যশস্যের এমন দাম বাড়তে থাকে। সেই অবস্থায় হিটলার এসে মানুষকে বোঝাতে পারতে পারে যে ওয়েমার শাসনতন্ত্র চলবে না আর কি। তখন মানুষ কিন্তু হিটলারের জন্য সমর্থন করেছিল। এবার দেখো যুদ্ধ, বৈর আক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগ প্রভৃতি জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোকে কার্যকর ব্যবস্থা একান্ত প্রয়োজন। একনায়কতন্ত্রের নায়কের সিদ্ধান্ত চূড়ান্ত, তাই জরুরি অবস্থার পক্ষে একনায়কতন্ত্রকে বিশেষ উপযোগী বলে মনে করা। 3 হচ্ছে একনায়কতন্ত্রে একটি মাত্র দল থাকায় দলীয় সংঘর্ষ, নির্বাচনে জয়লাভের জন্য প্রচুর অর্থের অপচয় বা দলীয় শাসনের কুফল লক্ষ্য করা যায় না আর কি। 4, এরূপ শাসন ব্যবস্থায় দেশ নায়কের জন্য নায়ক সুযোগ্য ব্যক্তিদের উপর সরকারি কার্য পরিচালনার দায়িত্ব অর্পণ করেন, ফলে সরকারি কার্যে সাফল্য আসে। তাছাড়া একনায়কতন্ত্রে একটি মাত্র দল থাকায় দলত্যাগ, রাজনৈতিক দলাদলি বিভিন্ন স্বার্থের দ্বন্দ্ব থাকে না, ফলে একনায়কতন্ত্রে স্থায়িত্ব লাভ করে।
5 দেখো একনায়কতন্ত্রের মূলনীতি হলো এক জাতি, এক রাষ্ট্র এবং এক নায়ক। নায়ক দেশের জনগণের মধ্যে জাতিগত শ্রেষ্ঠতার কথা প্রচার করে জাতীয় ঐক্যবোধ জাগ্রত করেন। জনগণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। হিটলার জার্মান জাতির শ্রেষ্ঠতার কথা প্রচার করে জনগণের মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টি করতে সমর্থ হয়েছিলেন। বলা বাহুল্য, জাতীয়তাবাদ সৃষ্টি হলে জাতির সর্বাঙ্গীন উন্নতি সাধনের পথ প্রশস্ত হয়। এবার দেখো অনেকের মতে এরূপ শাসন ব্যবস্থায় নায়কের ইচ্ছায় চূড়ান্ত বলে তিনি যদি শিল্প, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতির অনুরাগী হন তাহলে ওই সব ক্ষেত্রে উৎকর্ষ সাধিত হতে পারে। আসলে যে এক নায়ক যেদিকে চাইবে সেদিকে উন্নতি হবে। সাধারণত অনেকে এই অভিমত ব্যক্ত করেন যে একনায়কতন্ত্রের নায়ক নিজের পছন্দের মতো ব্যক্তিকে প্রশাসনের উচ্চ স্তরে নিয়োগ করতে পারেন বলে অতি সহজে সুদক্ষ প্রশাসন গড়ে উঠতে পারে। আর একনায়কতন্ত্রের অন্যতম গুণ হলো দেশের মধ্যে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা। এরূপ শাসন ব্যবস্থায় নায়কের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তিনি অতি সহজে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ও নিয়ম অনুবর্তিত প্রতিষ্ঠানের আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। সবাই তো ভয় থাকার কথা মেনে নেবে, হয়তো সক্ষম হবে। 9 নম্বর একনায়কতন্ত্রে একজন মাত্র ব্যক্তি কিংবা একটি ক্ষুদ্র গোষ্ঠীর মতামতে চূড়ান্ত হয়। তারা যেসব কর্মসূচি প্রণয়নের কথা চিন্তা করেন সেই সব কর্মসূচি অতি সহজেই বাস্তবায়িত হতে পারে। তাছাড়া ওইসব শাসক দীর্ঘকাল ক্ষমতায় অধিষ্ঠিত থাকার সুযোগ পান বলে তাদের দ্বারা গৃহীত কর্মসূচির বাস্তবায়নের পথ কোন রকম প্রতিবন্ধকতায় থাকে না বলে মনে করা হয় না। কারণ ওদের তো কোনো নির্দিষ্ট সীমা নেই যে 5 বছর যখন নির্বাচিত সেসব নেই। এখন যতদিন চাইবে ততদিন ক্ষমতায় থাকতে পারে। অর্থাৎ যে কাজ সে কর্মসূচি গ্রহণ করবে সহজেই সফল হয়। 10 একনায়কতন্ত্রের নায়ক অতি সহজে নিজের ইচ্ছা মতো আইন প্রণয়ন করতে সক্ষম। ইচ্ছা করলে তিনি এককভাবে কিংবা বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে নিয়ে আইন প্রণয়ন করতে পারেন। ফলে এরূপ শাসন ব্যবস্থায় অতি দ্রুত আইন পরিণত হতে দেখা যায়। যে আইন একনায়ক চাইবে সেটাই হবে, এবং সেই আইন প্রণয়ন করার নীতি তো নিয়ম তো নেই, সে যা বলবে সেটাই আইন। দোষ দেখো একনায়কতন্ত্রের নানাবিধ যুক্তি অবদান করলেও এর বিরুদ্ধে বিপক্ষে অনেক যুক্তি আছে। পক্ষে যেমন যুক্তি আছে বিপক্ষেও যুক্তি আছে। একনায়কতন্ত্রের আলাপ আলোচনা বা ভাব বিনিময়ের কোনো সুযোগ নেই বলে এখানে ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা সম্ভব হয় না। এর শাসন ব্যবস্থায় জনগণের রাজনৈতিক স্বাধীনতার কোনো মূল্য নেই। এখানে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে না, আত্মসম্মান ও আত্মপ্রত্যয়বোধ জাগ্রত হয় না। 2 এর শাসন ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকায় জনগণ অন্য কোনো দলের প্রতি তাদের সমর্থন জানাবার সুযোগ পায় না। অন্য সব দলের কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার ফলে দেশের সমস্যাবলী সম্পর্কে পরস্পর বিরোধী আলোচনার কোনো সুযোগ থাকে না। ফলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ করতে ঘটে না আর কি। 3 একনায়কতন্ত্রের সাম্য ও সমানাধিকার নীতিতে আস্থাশীল নয়, তাই এরূপ শাসন ব্যবস্থায় মুষ্টিমেয় মানুষ দেশ শাসন করে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষকে বিনা প্রতিবাদে তাদের সেই স্বৈরাচারী জনস্বার্থ বিরোধী শাসন অবনত মস্তকে মেনে নিতে হয়। কারণ বন্দুক কিনে হল যেখানে ক্ষমতার উৎস সেখানে তো মেনে নিতে হবে। 4 নম্বর একনায়কতন্ত্রের ভিত্তি হল পাশবিক বল। বল প্রয়োগের মাধ্যমে নায়ক তার শাসনকে স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেন। বিরোধী নেতাদের কণ্ঠকে রোজ স্তব্ধ করে দেওয়ার জন্য নির্বাসন, কারাদণ্ড, মৃত্যুদণ্ড এমনকি গুপ্ত হত্যার আশ্রয় নিতেও তিনি কুণ্ঠিত হন নাই। এইভাবে পুলিশ ও মিলিটারির সাহায্যে তিনি বলপূর্বক তার অত্যাচারী ও জনবিরোধী শাসন মেনে নিতে জনগণকে বাধ্য করেন। 5 এরূপ শাসন ব্যবস্থায় জনমতের কোনো মূল্যই থাকে না। শাসিতের সম্মতির উপর শাসকের শাসন প্রতিষ্ঠিত হয় না। ন্যায় বিচারের বাণী এখানে নীরবে নিভৃতে কাঁদে। মানুষের মনুষ্যত্ব এখানে পদদলিত হয়। কিন্তু সুদীর্ঘকাল এরূপ শাসন ব্যবস্থাকে জনগণ কখনোই মাথা পেতে নিতে পারে না। তাদের দীর্ঘদিনের পুঞ্জীবিত অসন্তোষ একদিন বিপ্লবের আকার ধারণ করে এরূপ শাসন ব্যবস্থা ধ্বংস সাধন করে। মানুষ কিন্তু অত্যাচারিত হতে হতে একসময় দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর কিছু করার থাকে না, তখন বন্দুক দাও আর যাই করো আর বোমই ফেলো। মানুষ কিন্তু বিপ্লবের চলে আসবে এবং বিপ্লবের সেই সরকারকে ফেলে দেবে। একনায়কতন্ত্রের রাষ্ট্রই প্রধান, মানুষের কোনো মূল্যই নেই। একনায়কতন্ত্রে প্রচার করে জন্ম থেকেই মানুষ রাষ্ট্রের যুবকাষ্টে বলি প্রদত্ত, কিন্তু এরূপ ধারণা সম্পূর্ণ ব্যর্থ। কারণ রাষ্ট্রের জন্য মানুষ নয়, মানুষের জন্যই রাষ্ট্র। উপলক্ষকে আসল বলে কল্পনা করে একনায়কতন্ত্র সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করা হয়। 7 নম্বর একথা সর্বসাধারণভাবে সর্বজন স্বীকৃত যে ক্ষমতা দুর্নীতিকে পোষে দেয়, অসীম ক্ষমতা সীমাহীন দুর্নীতি ডেকে আনে। একনায়কতন্ত্রে একজন মাত্র ব্যক্তি অথবা ক্ষুদ্র একটি গোষ্ঠীর হাতে অসীম ক্ষমতা থাকে বলে স্বাভাবিক কারণে তারা এতটাই দুর্নীতিপরায়ণ হয়ে পড়েন যে তাদের কাছে ন্যায় নীতিবোধের কানাকড়ি মূল্য থাকে না। ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য তারা যে কোনো ধরনের নৈতিকতার বিরোধী কাজ করতে দ্বিধাবোধ করেন না। আর অনেক সময় একনায়ক নিজের বা নিজ গোষ্ঠীর সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা, ধর্মান্ধতা প্রভৃতি প্রচার করেন। এর ফলে সামরিকভাবে কেবল জাতীয় ঐক্যই ক্ষুণ্ণ হয় না, সেই সঙ্গে দেশের স্থিতি অবস্থাও বিনষ্ট হয়। আফ্রিকা মহাদেশের কয়েকটি রাষ্ট্র উদাহরণ থেকে এখানে উপযুক্ত শব্দের সত্যতা প্রমাণ করা যায়। 9 নম্বর আপাতদৃষ্টিতে একনায়কতন্ত্রকে স্থায়ী শাসন ব্যবস্থা বলে মনে করা হলেও কার্যত তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। এর শাসন ব্যবস্থায় মূল ভিত্তি হলো দমন পীড়ন, কিন্তু গ্রিন বলেছেন রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের সম্মতি, পাশবিক বল নয়। অত্যাচারের স্টিম রোলারের তলায় পিষ্ট হতে হতে এমন এক সময় মানুষ রুখে দাঁড়ান, তখন একনায়কতন্ত্র তাসের ঘরের মতোই ভেঙে পড়ে। 10 অনেক সময় একনায়কতন্ত্র শিল্প, সাহিত্য ও সংস্কৃতি প্রভৃতি চরম শত্রু হিসেবে আত্মপ্রকাশ করে। এর শাসন ব্যবস্থায় একনায়কতন্ত্রী গোষ্ঠী শিল্পী, সাহিত্যিক প্রমুখের নিজের আজ্ঞাবাহী দাসে পরিণত করতে চায়।
তার ফলে সমাজ জীবনের বৈচিত্র্যহীন হয়ে পড়ে। তারা যেসব শিল্প সাহিত্যকে ভিন্ন ধর্মী সৃজনশীল চিন্তার বিশ্বাসী, শেষ পর্যন্ত তাদের উপর নেমে আসে এক নাকে দমন পূরণ। এভাবে হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো প্রমুখের শাসনে বহু সৃজনশীল শিল্পী ও সাহিত্যিকে দেশ ত্যাগ করতে এবং অনেকে প্রাণ দিতে হয়েছিল। যেটা আমি বলছিলাম যে ইহুদি হওয়ার জন্য অনেকেই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল হিটলারের সময়। হিটলার ইহুদিদের একদম দেখতে পারতো না, ঠিক আছে, চরমভাবে হিটলার ইহুদিদের নিধন করতো। 11 নম্বর, একনায়কতন্ত্র মানুষের স্বার্থ শাসনকে উপেক্ষা করে বলে তা কখনোই সমর্থনযোগ্য নয়। একনায়কতন্ত্র যখনই সুশাসন ব্যবস্থা হোক না কেন, তা কখনোই স্বার্থ শাসনের বিকল্প হতে পারে না। 12 ধাপ, একনায়কতন্ত্রের অন্যতম তথ্য হলো পৃথিবীতে বাঁচার অধিকার কেবল শক্তিমানদেরই রয়েছে। একনায়কতন্ত্রের পূজারীরা বলেন স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন কাম্য, পুরুষের কাছে যুদ্ধ তেমনি কাম্য। মুসলিমের মতে আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন, সাম্রাজ্যবাদ হলো জীবনের স্বাচ্ছন্দ্য ও অপরিবর্তনীয়। তাই নায়কগণ জনগণকে চমৎকৃত করার জন্য উগ্র জাতীয়তাবাদ প্রচার করেন। এরূপ জাতীয়তাবাদের সন্তান হলো সাম্রাজ্যবাদ। এবার দেখো 13, বিশেষ কোন একজন নায়ক সৎ, সুদক্ষ, জনকল্যাণকামী হলেও তার মৃত্যুর পর যিনি ক্ষমতা অধিকারী হবেন তিনিও যে অনুরূপ গুণ সম্পন্ন হবেন এমন কোন নিশ্চয়তা নেই। একনায়কতন্ত্রের ইতিহাস হলো এই যুক্তির প্রধান সাক্ষী। এবার দেখো 14, একনায়কতন্ত্রের শাসন ক্ষমতা একজন মাত্র ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে, কিন্তু বৃহত্তম রাষ্ট্রে এক প্রান্তে বসে তার পক্ষে সমগ্র দেশের শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা অসম্ভব। পরিশেষে বলা যায় একনায়কতন্ত্রের শাসক গোষ্ঠী একটি বিশেষ সুবিধা ভোগী শ্রেণীতে পরিণত হয় এবং কালক্রমে জনগণ থেকে নিজেদের আলাদা করে এক অভিজাত শ্রেণীতে উন্নীত করে। জনগণের প্রতি ওই শ্রেণী কোনো দায়িত্ব না থাকায় জনস্বার্থ উপেক্ষিত হয় এবং শাসক গোষ্ঠী নিজেদের স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ রক্ষা করে না। নিজেদের বিশেষ স্বার্থ রক্ষা করার জন্য জনগণের ন্যূনতম সামাজিক ও অন্যান্য অধিকারকে পদদলিত করতে তারা দ্বিধাবোধ করে না। এইসব কারণে গণতন্ত্রের বিরোধী একনায়কতন্ত্রকে বিগত শতাব্দীর সর্বাপেক্ষা বড় অভিশাপ বলে গ্রহণ করা সমীচীন। ঠিক আছে, গণতন্ত্রের সাথে যদি একনায়কতন্ত্রের সমালোচনা করা হয় তাহলে কি বলা হবে? বিগত শতাব্দীর সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে এই একনায়কতন্ত্র। স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও দেখা হবে, তোমরা এগুলো সব শুনতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।